আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আসলে আমি তো আসলে শিক্ষক মানুষ, আর আমি প্রচুর কথা বলতে পারি। 3 ঘন্টা 5 ঘন্টা একটানা আমাদের কিছু ক্লাস আছে 3 ঘন্টার। অনেক টিচাররা অস্থির হয়ে যায় কেমনে সময় কাটাবে। আমার আমার অনেক সময় এরকম হয়ে যায় যে ওই ক্লাসের স্টুডেন্টরা মানে 3 ঘন্টা পার হয়ে গেছে, তারপরও কথা শেষ হচ্ছে না। তো এখন যেই জিনিসটা হচ্ছে যে আমি যেই জিনিসগুলো বলতে চাই আসলে এত অল্প সময়ের মধ্যে বলা কঠিন। আমার সময় কতটুকু? আচ্ছা, 30 মিনিট। আসলে এটা 3 ঘন্টা লাগার কথা। মানে এতই জটিল একটা জিনিস। এবং সবচেয়ে মানে আমরা একটা মানব ইতিহাসে ডিফাইনিং মোমেন্টে আছি। মানে মানব যে সভ্যতা, নতুন সভ্যতা তৈরি হতে যাচ্ছে, অলরেডি স্টার্টেড, এবং ইটস কোভিডের পর থেকে আসলে এটা ভিজিবল হওয়া শুরু হয়েছে। এটা শুনলে অবিশ্বাস্য মনে হবে যে এটা কি পাগল কিনা। এই জন্য তো আমি রফিক ভাই, তারপর আমার ওয়াইফরে, আরও কয়েকজন ক্লোজ মানুষকে সেদিন জিজ্ঞাসা করছি, আচ্ছা আমি কি পাগল? সত্যি উনি তো বলছে যে বেশি বলি কিনা। আমি বলছি আমাকে কি পাগল মনে হয়? তখন কয়েকজন বলল যে, রফিক ভাই বললো যে না, পাগল না আপনি। আমার ওয়াইফরে বললাম, আচ্ছা আমি কি পাগল? বললো যে না, কারণ আমাকে এত খেপায়। আমি এই কথাটা আমি বলবো, এখানে যারা ইসলামের পক্ষে কাজ করেন তারাও আমাকে অ্যাটাক করেন। রংধনু উঠছে, সরোয়ার স্যার, মানে মানে কষ্ট আমার লাগে না। আমাকে নিয়ে অনেক পেজ আছে, অনেক কিছু আছে, কিন্তু ওইটা আমার গায়ে লাগে না। যারা খারাপ লোক, যারা ওই গ্রুপে, তারা তো করবেই। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেস্ট হিউম্যান বিং ছিলেন, ওনাকেও কষ্ট দেওয়া হয়েছে। কিন্তু আমার একটু কষ্ট লাগে যাদেরকে আমরা সহকর্মী ভাবি ইসলামের জন্য, দিনের জন্য, তারাই যদি অ্যাটাক করে এবং বিভিন্ন জায়গায় বাজে বাজে মন্তব্য করে, এতে হয় কি তার ইমানটা চলে যায়। এখন সে হয়তো বুঝতেছে না, কিন্তু আরও 10 জন মানুষের মধ্যে করে ফেলে। তো এখন জিনিসটা হচ্ছে যে ইস্যুটা হয়েছে আসলে তারাও জানে না ব্যাপারটা। যেমন ধর আমি গত 3 দিনে যা জানছি এটা আমি 3 বছরে জানিনি। আবিষ্কার করলাম জাতিসংঘ একটা ভুয়া প্রতিষ্ঠান, এবং এটা একটা ক্লাব, গুলশান বনানী ক্লাবের মতো একটা ইন্টারন্যাশনাল ক্লাব। কেন বলতেছি? আমাদের দেশের মানুষের মধ্যে একটাই আছে যে রিকগনিশন, স্টেজে উঠে বক্তব্য দেওয়া বা ফুলের তোড়া দেওয়া, একটা অ্যাওয়ার্ড দিল যে জাতিসংঘের অ্যাওয়ার্ড পাইছে, সে নিজেকে গর্ব অনুভব করতে থাকে। কেন? আমরা সম্মান বা রিকগনিশনের কাঙ্গাল। আর আমাদের সোসাইটিতে এনজিওরা যে এলজিবিটি এগুলো স্প্রেড করছে থ্রু পুরস্কার দিয়েই, অ্যাওয়ার্ড দিয়ে। আপনি আমেরিকান এম্বাসিতে যদি কফি উইথ অ্যাম্বাসেডর এটা কিন্তু করে, সবাই গর্বে বুক ফুলে যায় যে আমেরিকার এম্বাসি ডাকছে আমাকে। তার মানে একটা সমস্যা আছে, আপনারা দিয়ে বাজে কাজ করাবে। যেমন ধরুন শায়েখ আহমদুল্লাহ হুজুরের তো সবাই চিনেন। ওনার কাছে অলরেডি 2বার লোক পাঠানো হয়েছে, স্পেশাল যোগাযোগ করেছে আমেরিকান এম্বাসি থেকে। এলজিবিটি নিয়ে ওনার মতবাদ কী, মানে কি মনে করেন, এটা নিয়ে একটু আলাপ করতে চায়। আমি হুজুরকে বলছি নেভার গো দেয়ার, কখনোই ওদের সাথে। এবং তারপরে খালি যোগাযোগ করতেছে, কারণ আমি বলছি আপনি যাবেন, যায় বলবেন যে এটা ঠিক না, কিন্তু ছবিতে দেখাবো যে আহমদুল্লাহ হুজুর এলজিবিটি নিয়ে আলোচনা করতে আছে আমেরিকার সাথে, এটাকে ভ্যালিডেশন দিবে। সো তার মানে দেখেন এদের যে পদ্ধতি, এরা হলো শব্দ দিয়ে খেলে। এখানে সব কিছু আমরা ভাবি যে মারামারি অস্ত্র, পারমাণবিক অস্ত্র ডেঞ্জারাস না। আমার কাছে ইদানিং রিয়েলাইজেশন আসছে, মানে ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড, বাংলা ওয়ার্ড মোর ইটস এ লিথাল উইপন, এবং ইজিলি আপনাকে কনফিউজ করে দিতে পারে। ধরেন আপনি বললেন যে এলজিবিটি সমকামী, এলজিবিটি সুন্দর শোনা যায়, কিন্তু কারণ 4000 বছরের ইতিহাসে যে এত একটা বাজে জিনিস সব ধর্ম, সব সমাজে,
সেইটাকে গ্রহণযোগ্য করার জন্য তারা ওই শব্দকে চেঞ্জ করে। শব্দ চেঞ্জ করলে মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়। ওয়ার্ড ইজ অ্যান এক্সপ্রেশন। এখন ধরেন বিভিন্ন ধরনের শব্দ নিয়ে আসছে, জেন্ডার নিয়ে আসছে। জেন্ডার তো মনে হয় যে ছেলে মেয়ে। তারপরে এখন আরেকটা শব্দ শুনবেন তত্ত্বাবধায়ক যে সরকারের আমলে সবাই বলতেছে ইনক্লুসিভ সোসাইটি, অন্তর্ভুক্তিমূলক সমাজ। এটা শুনে মনে হবে যে এত সুন্দর একটা শব্দ, এটা তো খুব ভালো। সবার আমরা যারা হুজুর ইসলামিক লোক টুক বোকাশোকা যারা আছি ভাবি এইবার তো মনে হয় ইসলাম কায়েম হয়ে যাবে, তার মানে হুজুরকে সাথে রাখবে। নো, দিস ইজ নট ফর ইউ। এই শব্দগুলো 2000 সাল থেকে আসছে। আমি স্কিম থ্রু করব, কিছু দেখাবো। এটাকে পপুলার করা হয়েছে এই এলজিবিটিকে গ্রহণ করার জন্য। ওরা বলবে যে ইনক্লুসিভ, তার মানে অটোমেটিক চলে আসবে। ডাইভার্সিটি বলবেন, অটোমেটিক, আপনি নিজেও জানবেন না। এই জন্য দেখা যাচ্ছে যে অনেক অনুষ্ঠানে, এনজিও বা এই ধরনের অনুষ্ঠানে অনেক আলেম ওলামারা যায় উদ্বোধন করে। আমরা তো আবিষ্কার করছি, ইউএসএইডের এক ডকুমেন্টে দেখলাম এক মসজিদের প্রিন্সিপাল পর আমাদের টিম গেল, যায় বলছে যে আপনি তো এই সমস্ত কিসেরই করলেন বন্ধু সোশ্যালের অনুষ্ঠানে। বলে যে আমি তো হিজড়া ট্রান্সজেন্ডার বুঝি নেই। পরে দেখলাম সে তো আরও অনেক জায়গায় তার ছবি, অ্যান্ড হি নোজ, কিন্তু সে আলেম। আপনি কেমনে করবেন? এখন যদি বলে যে আমি বুঝি নাই, আপনি বুঝেন না বলে এতগুলো মানুষের ধোঁকা খাচ্ছে, এইটা দায়িত্ব কে নিবে? সেই জন্য আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এখন আমি যত এই যে যেহেতু প্রজন্ম নিয়ে আলোচনা, প্যারেন্টস, আমি একটা কিন্তু বই লিখছিলাম। এই বইটা কিন্তু অনেক অনেক কষ্টের অন্তরের বই। এটা অনেকে পড়ে না, কারণ এই বইয়ে যা আছে মানে বাবা মাদেরকে জন্যই লেখা আছে। এলজিবিটি তো আছেই, যত ধরনের প্রবলেম হতে পারে এটা সমাধানও আছে, এবং এই বইয়ের পিছে চেকলিস্ট আছে। এই যে আমাদের বাচ্চারা বড় হয়ে যায়, ইউনিভার্সিটি পড়ে কিছুই করতে পারে না, আবার 22 বছর বয়সে বিয়ের কথা বলে। একজন ছেলে নিজের কোনো কাজই করতে পারে না, সে বিয়ে করে গেলে বিয়ে টিকবে? কখনোই টিকবে না। আগে তো পুরুষ হইতে হবে। সেই জন্য সমবয়সী ছেলে মেয়ে হইল, মেয়েরা মিনিমাম 5-7 বছরের মানে ম্যাচিউরিটি বেশি ছেলেদের তুলনায়। এখন যে এইটা যে ইমম্যাচিউর হচ্ছে, এটা তো প্যারেন্টসও জানে না। তো এই জন্য এই বইয়ের পিছিয়ে একটা চেকলিস্ট আছে, 18 বছর বয়স পর্যন্ত কী কী শিখতে হবো, সেই 2 বছর বয়স থেকে ওগুলো লিস্ট করা আছে। তারপরে ধরেন একটা বাচ্চা জন্মের থেকে 6 বছর পর্যন্ত কি কি করা উচিত, না করলে কি সমস্যা হবে, এর সাথে অনেক ডিজিজের লিঙ্ক আছে। তো সব এই জিনিসগুলো অনেক কিছু আছে। আপনারা আমরা সন্তান প্রতি এইটাই বেশি ইফেক্টিভ হবে। আর এটা তো জাস্ট জানলেন, কিন্তু ওইটা আমাদের কিভাবে লাইফস্টাইলে আনতে হবে ওই জিনিসটা বইয়ে ব্যাখ্যা আছে। তো এখন আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড বলার দরকার নেই, মানে দেশ বিদেশে অনেক জায়গায় পড়াশোনা করা আছে, তার মানে কিছু এক্সপিরিয়েন্স আছে। এখন এই যে এই স্লাইডটি হলো মেইন পৃথিবীর জেন্ডার নিউট্রাল বানানোর কনসেপ্ট হচ্ছে যে এই যে দেখেন স্লাইডে আমরা তো বুঝতেছি ছেলে বা মেয়ে দুইটা। জেন্ডার অথবা সেক্স শব্দটা বলতে লজ্জা পায় সারা ওয়ার্ল্ডেই। এই লজ্জা মুক্ত করার জন্য জেন্ডার শব্দ নিয়ে আসছে। কিন্তু 1955-এ যখন শব্দটা নিয়ে আসছে কেউ বুঝে নাই। কিন্তু কেন জানে আমার মনে হয় সমকামী লোকগুলো বা এলজিবিটি যারা খারাপ কাজ করে তারা সামহাও ডাউন দ্য রোড 50-100 বছরের ফিউচার জানে। মানে খুবই, যেটা আমরা 50 বছর পরে বুঝবো আর আগেই বুঝে। এবং যে এই যে চ্যাট জিপিটি থেকে শুরু করে যত মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, দে নোজ ইট ফ্রম 1937 সাল থেকে তারা লেখালেখি করতেছে। 1990 সাল মানে এই যে চ্যাট জিপিটিটা আসতেছে 1975-এ, মানে যে অ্যালগোরিদমগুলো প্রমাণ হয়েছে 2007 সালে। আচ্ছা, এই যে তারা 30 বছর ধরে 20-30 বছর ধরে বলে আসতেছে পৃথিবী চেঞ্জ হবে, পৃথিবী চেঞ্জ হবে, মানুষের কোনো কাজ লাগবে না। এটা আমরা জানলাম কবে? আসলে জানলাম হচ্ছে গত বছর 2023-এ নভেম্বরে চ্যাট জিপিটিটা যেগুলো আসছে। কিন্তু এরা কিন্তু 1990 সাল থেকে বলে আসছে, এদেরকে বলে ফিউচারিস্ট।
এই ফিউচারিস্টদের একটা বড় অংশ এলজিবিটি। এবং এই যে টেকনোলজিক্যাল যে আইটি সেক্টরের মাথাগুলো সব এলজিবিটি গ্রুপ। এবং এই যে জেন্ডার সেক্স শব্দ নিয়ে গণ্ডগোল এবং এই জেন্ডার দিয়ে তারা বড় বড় বিজনেস তৈরি হচ্ছে, বড় অনেক কিছু প্ল্যান বাস্তবায়ন হবে ওয়ার্ল্ডে। এখন একটা আছে, আমরা তো ভাবি যে এলজিবিটি বা সমকামিতা একটা খারাপ জিনিস, কিন্তু এইটা একটা সিস্টেমের অংশ, এইটার সাথে সব কিছুই জড়িত আছে, জাস্ট একটা খারাপ কাজ না। এই শব্দের মাধ্যমে, এইটার মাধ্যমে পৃথিবীকে চেঞ্জ করে দেওয়া হবে এবং অমরত্বর দিকে নেওয়া হবে এই কনসেপ্ট। তো এখন এই যে ছেলে মেয়ের শব্দটা, এখন দেখেন 2010 সাল পর্যন্ত আমরা জানতাম যে ছেলে বা মেয়ে, এখন 100+। এখন ধরেন এইটা বোঝা শুরু হয়েছে কোভিডের পরে, 2020 সালের পরে, 21 সালের পরে। এখন আপনি ধরেন আপডেট হচ্ছেন 2017 বা 15 সাল পর্যন্ত জানেন জিনিসটা যে এরকম, কিন্তু পৃথিবী যে 2 বছরে যে 50 বছরের পরিবর্তন হয়ে গেছে এটা তো আপনার জানা নাই। যার জানা নাই তারাই ওই যে এলজিবিটি সরার বলে আমাকে রংধনুর সাথে আমাকে মিলায়, এটা তাদের অজ্ঞতা। তো এখন এই যে ছেলে মেয়ের যে কনসেপ্ট দেখেন, এই তারা শুধু এইটাই না, দেখেন 1910 সাল থেকে যে তারা সিদ্ধান্ত হয়েছে বায়োলজি বাদ দিয়ে দিবে, বায়োলজি ইজ নন ফাংশনাল, বায়োলজি ইজ লাইক এ শোকেজে একটা জিনিস ফালাই রাখছে, এই যে ধরেন এটা একটা বায়োলজি, বায়োলজি কোনো গুরুত্বপূর্ণ না লাইফের জন্য, ছেলে মেয়ের যে বায়োলজি ইম্পর্টেন্ট না, তার মনে যেটা চিন্তা হবে ওইটাই হচ্ছে জেন্ডার। জেন্ডার হচ্ছে মনের চিন্তা। এ দেখেন ওয়ার্ল্ডের যে বই পুস্তক, মেডিকেল সায়েন্স সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে গত 120 বছরের অ্যানালাইসিস। দেখেন এই যে জেন্ডার শব্দটা পিক উঠে গেছে, আর সেক্স শব্দটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। মানে বায়োলজি ইজ মানে ইরেজিং, আর মাইন্ড কেন্দ্রিক জিনিসটাকে বাড়াচ্ছে। তার মানে ওয়ার্ল্ডটা হয়ে যাবে মাইন্ড কেন্দ্রিক, আর মাইন্ডের সাথে লিঙ্ক হলে আপনার অস্তিত্ব দরকার নেই। শয়তানের ওয়ার্ল্ড যেটা হতে যাচ্ছে। তো এখন দেখেন এই যে আমি যে বলি যে জেন্ডার বা মানে ট্রান্সফরমেটিভ এডুকেশন, যেমন আমাদের বই পুস্তকের যে মেইন থিম হচ্ছে জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন। জেন্ডার সম্পর্কে আমরা যা জানি, যেটা ওইটা বলে স্টেরিওটাইপ, ধরুন একটা ছেলের পোশাক পরবে, মেয়ের পোশাক পরবে, ছেলেরা চুল বড় রাখে, মেয়েরা চুল বড় রাখে, ছেলেরা ছোট রাখে, এইটাকে বলে, এটা আমরা জানি জেন্ডারের যে এক্সপ্রেশন। কিন্তু তারা এইটাকে চেঞ্জ করে দেবে, উল্টা করে দিবে, ইচ্ছা ছেলে মেয়ে বলে কিছু নেই, জেন্ডার নিউট্রাল। আমি এখন ফ্রক পরে আসলাম, আমি মেয়ে। এটা হাসির মনে হলে এটাই পৃথিবী, এটাই জোর করবে, এর জন্য যুদ্ধ হবে। অলরেডি যুদ্ধ যে করবে আমেরিকার পররাষ্ট্রনীতিতে আছে। জাস্ট এটা একটা বিহেভিয়ারের জন্য যুদ্ধ ঘটাবে তা না, এর সাথে রিজনাল পাওয়ার। যেমন গতকাল রাত্রে ডকুমেন্ট দেখলাম, 7ই আগস্ট এই বছরে তারা আমেরিকা বলছে যে এলজিবিটি হচ্ছে তাদের ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। ক্যান ইউ ইমাজিন? তাদের ন্যাশনাল সিকিউরিটির ইস্যু, এই জন্য এলজিবিটিকে তারা এস্টাবলিশ করবেই। এখন ট্রাম্প যাক আর বাইডেন যাক, তারা করবে এটা। আমরা ভাবতেছি যে ট্রাম্প আসলে কমে যাবে, বাহ্যিকভাবে কিছু কমবে, কিন্তু পাঠ্যপুস্তক বই পৃথিবীতে চেঞ্জ হয়ে গেল, ওগুলো কেমনি ফিরাবেন? এই যে এখান থেকে একটা ডট দেখেন জব বাড়তেছে, দেখেন এই যে 2018-19 সাল মানে এনজিও বা সব কিছু বই পুস্তক এই যে জেন্ডার ট্রান্সফরমেটিভ চলে গেছে, অর্গানাইজেশন মানে প্রতিষ্ঠানগুলো চেঞ্জ হয়ে গেছে অলরেডি, রিলেশনশিপ এইটার সাথে লিঙ্ক করে ফেলছে। তারপরে সেক্টরিয়াল বিভিন্ন সেক্টর দেখেন, এগুলো এই যে ক্রাউডের দেখেন 2020 সালের পর থেকে হয়েছে, পৃথিবী চেঞ্জ হয়েছে লাস্ট 3 ইয়ার্সে আসলে। এখন এই যে এই কনসেপ্টটা বুঝলেই ক্লিয়ার হবে। দেখেন এইটা কিন্তু আমাদের যে শরীফা যে পাঠ্যপুস্তক নিয়ে যত কাহিনী হলো, এইটা শরীফ হলো একটা শব্দ, ওইটা কোনো ইস্যুই না যদি ধরেন। কিন্তু এখানে থিম হচ্ছে জেন্ডার ট্রান্সফরমেটিভ এডুকেশন। এখানে দেখেন একটা বাচ্চা বাবা ছেলেকে দুধ খাওয়াচ্ছে, মা কাজ করতেছে, খেয়াল করছেন? এই যে ছেলেরা ঘর মুছতেছে, মেয়েরা বল খেলতেছে। যেইগুলো ছেলেরা করে
আর মেয়েরা যেটা আছে ওইটাকে চেঞ্জ করে দেওয়া, মানে এটাকে ট্রান্সফর্ম করে দেওয়া, মানে ছেলে মেয়ের কাজ বলে কিছু নাই। এই জন্য আপনি দেখবেন রিসেন্টলি ব্র্যাক বড় বড় এনজিওরা কিছু প্রোগ্রাম হাতে নিচ্ছে, ফিমেল ক্রিকেট, ফিমেল ফুটবল, এটা মারাত্মক, জুডো, কারাত, এটা হলো জেন্ডার ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচ। এটি এলজিবিটি ফ্রেমিংয়ে সব হচ্ছে। এবং এই পাঠ্যপুস্তকে আরও ছবি দিলে বুঝবেন, এই যে দেখেন, এই যে মেয়ে সাইকেল চালাচ্ছে, এই যে পাঠ্যপুস্তকের যে বিভিন্ন ছবি অনেক হিসাব করে দেওয়া, এগুলো কিন্তু ইউনিসেফরা বানাইছে। জেন্ডার সেক্স ম্যাটার করে না। দেখেন বাবা রান্না করতেছে, মা অফিসে কাজ করতেছে, আমরা জানছি যেরকম তার উল্টা। এইটাই হচ্ছে জেন্ডার ট্রান্সফরমেটিভ ওয়ার্ল্ড, মানে জেন্ডার নিউট্রাল ওয়ার্ল্ড তৈরির ধাপ বাই ধাপ। আপনারা যদি বলে যে আমরা এটা করবো সেটা, এটা অটোমেটিক্যালি হবে। এই যে ফর ইনস্ট্যান্স কীভাবে হয়, আমরা 90-এর দশকে যখন পত্রিকা আসলো ডেইলি স্টার, প্রথম আলো, তখন প্রথম আলো ভোরের কাগজ ছিল, সবচেয়ে খারাপ কাজটা শুরু করলো, মেয়েদের ছবি দেয় বাজে বাজে, পাতা থাকতো। আস্তে 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 এখন সব পত্রিকা হয়ে গেছে। সবচেয়ে ডেঞ্জারাস হলো ক্রিকেট খেলা বাংলাদেশের কালচার চেঞ্জের জন্য। দেখেন আমরা যখন 90s-এর দিকে 80s-এর দিকে খেলা দেখছি, তখন কিন্তু টিভিতে অ্যাড হইতো না। এখন ক্রিকেট খেলার প্রত্যেক ওভারের মধ্যেই এরকম বাজে অ্যাড দেয়, পর্নোগ্রাফিক অ্যাডও দেয়। এই যে যারা আলেম ওলামা বা সিনিয়র আব্বারও আমি বলতাম, খেয়াল করতাম যে এই ক্রিকেট থেকে সবাই নিচে আছে কেন, যে ওই যে অ্যাড আসছে গো, কিন্তু কতদিন পর ওগুলো নর্মাল হয়ে গেছে। এখন দেখেন যেই মানুষ লজ্জা পেতে লজ্জা ভেঙে গেছে, কারণ তারা ওই সমস্ত জনপ্রিয় জিনিসগুলোর মধ্যে ঢুকাই দিছে। এখন আপনার কাছে এটা স্বাভাবিক মনে হচ্ছে, এটা যে একটা বড় মানে কবিরা গুনাহ, এটা আমাদের বোধই নাই। সো পোশাকের ক্ষেত্রে কী হলো, আমরা দেখছি আমাদের দাদি টাদি আসলে রিক্সা মানে পেঁচায় নিয়ে আসতো রিক্সা, আস্তে আস্তে দেখলাম কি হলো, নর্মাল ওন্না আসলো, মাথার কাপড়টা পড়ে গেল, ওন্না আসলো। তারপরে আমি খেয়াল করতাম ওন্না এইভাবে পড়তো, পরে ওন্না মাফলার হয়ে গেল, এক সাইডে চলে গেল, ওন্না মাফলার হয়ে গেল, এখন কিছুই নাই। এবং আলেমোলামা এই যে যারা হিজাব নিকাব পরেন পরিবার, এদের ছেলে মেয়েরাও ছোটোবেলার থেকে মা নিকাব পড়তেছে, কিন্তু বাচ্চাগুলো মানে এই যে মেয়ে মানে জেন্ডার নিউট্রাল জিনিস পড়তেছে। এই জন্য আমি যখন 2012 সালে বাংলাদেশে প্রথম আসছি, বৈশাখ মাসের অনুষ্ঠান, আমি তো রাস্তায় যায় হয়ে গেছি। আমার ওয়াইফরে বললাম এই বাংলাদেশ তো চেঞ্জ হয়ে গেল, বলে যে এরকম কেন, নিকাব পরা পরিবারও দেখি যে জিন্সের প্যান্ট আর বাচ্চাগুলো এগুলো নিয়ে যাচ্ছে। এমন এরাই তো বড় হয়েছে এখন 10 বছর। দেখেন ওই সময় আমার কষ্ট লাগছে, এই তো কোনো দিনই চেঞ্জ হবে না। এই বইতে কিন্তু এগুলো সব আছে, যে কালচারাল চেঞ্জগুলো কীভাবে হয়, স্ক্রিন, ক্রিকেট খেলা, যা যা বলতেছে এই বইয়েই সব আছে। এগুলো সব মানে কারণ এক্সপিরিয়েন্সের ভিত্তিতে রাখে, এবং সমাধান হলো জাস্ট এক্সপেরিমেন্টাল সমাধান, ওইটা ধরেন বই পুস্তকে নাই। মানে আমার পরিবারে বা আমরা যেটা করছি ওইটাই দেখাইছি। এই যে এতগুলো যে চেঞ্জ হলো, এই যে দেখেন, এই যে এইটা কিন্তু ইউনিসেফের বই, এই যে জেন্ডার নিউট্রাল, এই যে 2014 সালের কারিকুলাম, অনেকেই বলতেছে এইবারের কারিকুলাম তো পুরাতন কারিকুলাম নেব। পুরাতন কারিকুলামেও এলজিবিটি ছিল, আমরা খেয়াল করি নাই। এই যে যেমন ধরেন পুরুষ রান্না করে না, কারণ উদাহরণ দিছে, এগুলো বাচ্চা 6, 7, 8, 9-এর বাচ্চাদের শিখাইলে ছেলে মেয়ের কনসেপ্টটাকে নষ্ট করে দেওয়া। তার মানে ছেলে মেয়ে বলে কিছু নাই, জেন্ডার নিউট্রাল। আমি স্লাইড দিয়ে দিব, এই রফিক ভাই আপনাদেরকে হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে, সেজন্য আমি এত ব্যাখ্যা না করি, সময় কম। দেখেন এইখানে পুরা চেঞ্জ, ভাই বাচ্চাকে পালতেছে, বোন অন্য কিছু করতেছে। মানে এই জিনিসগুলো আমরা জেন্ডার স্টেরিওটাইপ, মানে আমরা যেটা নর্মাল, ওইটা হলো নর্মাল যেটা আমরা করতেছি, এটাকে বলতেছি স্টেরিওটাইপ, নেগেটিভ টার্ম। এটাকে চেঞ্জ করে দিতে হবে। পৃথিবী চেঞ্জ করতে হলে নারীর অধিকারের কথা বললো, আসলে কিছুই না, নারীর কোনো অধিকার নাই, আসলে মিথ্যা, শব্দের খেলা। উদ্দেশ্য হচ্ছে জেন্ডার নিউট্রাল ওয়ার্ল্ড তৈরি করা, এলজিবিটি ওয়ার্ল্ড তৈরি করা। আচ্ছা, এখন আমরা এই বইয়েরই ছবি,
এখন এই যে বাচ্চাটার যে একটা 5 বছর বয়স পর্যন্ত মারাত্মক ব্রেনের চেঞ্জ হয়, আরেকটা 9 থেকে 14। দেখেন এইখানে অনেক ছবি, এখানে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর ব্রেনের নিউরাল সিস্টেম এরকম থাকে, 6 বছরে দেখেন অনেক বেড়ে গেছে, 14 বছর আবার কমে গেল। এই যে মানে আমের অনেক মুকুল আসে, এখন সব আম যদি ধরে তাহলে তো কোনো আমই বড় হবে না। যারা মানে মানে ফার্মিং করেন তারা জানে ওগুলো ছোটো ছোটো আম বা পেয়ারা এগুলো একটা কেটে ফেলে দেয়, প্রুনিং করে। ব্রেনও প্রুনিং করে। তার মানে একটা ছোট্ট বাচ্চা এই যে দৌড়াদৌড়ি খেলতেছে, সে শিখতেছে, এক্সপ্লোর করবে। বাচ্চাদেরই হলে এক্সপ্লোর করবে, খেলাধুলা করবে, শিখবে। তো এখন যেই বাচ্চারা যদি ধরেন 6 বছর বয়সে যেটা নর্মাল খেলাধুলা করা, পরিবেশের সাথে মিশে, আত্মীয় স্বজন, তাইলে কিন্তু না করে যদি স্ক্রিন নিয়ে বসে থাকে তাহলে ওর ব্রেন যে চেঞ্জ হয়ে গেলে স্ক্রিন কেন্দ্রিক, পরে ওইটা আর চেঞ্জ হবে না সহজে। মানে আপনি যেভাবে ফাউন্ডেশন করবেন তারপরে চাইলেও চেঞ্জ করা যায় না, অনেক টাফ। সেই জন্য এই যে জেনজি বা এই যে সামনের যে জেনারেশন, আমি আরেকটা বই লেখার চিন্তা করছি, চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে এই যে যুগে আরও ভয়ঙ্কর হবে বাচ্চা লালন পালন করা। মানে এটা খুলে বললে আপনারা ঘুমাইতে পারবেন না। 30 সেকেন্ডে মনের মাধুরী মিশিয়ে পর্নোগ্রাফি বানাইতে পারো, 30 সেকেন্ডে, অলরেডি ডান ফোনেই সব। তা এখন এইটা একটা, আরেকটা যেটা ধরেন 14 বছর, এই সময়ে নীতি নৈতিকতা, সামাজিক দৃষ্টিভঙ্গি, যৌন পরিপক্কতা, ছেলে মেয়ের যে কনসেপ্ট, এই সময়টা হয়, এই সময়টাই হলো ডেঞ্জারাস। এবং এলজিবিটি লোকগুলো এই বাচ্চাগুলোকে টার্গেট করে এই বয়সে 9 থেকে 14, এই বয়সে আমি যারা এইটা নিয়ে জেন্ডার ডিসফোরিয়া নিয়ে কাজ করেন বলছে যে এরকম মনে হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, যে ডাক্তার আছে যে একজনই এমডি করে, তার সাথে আমার যোগাযোগ আছে, এক ফিমেল, মানে খুবই প্র্যাকটিসিং, ইর্তিজা। ও তারপর আমার ফ্রেন্ডের কাছে যারা এই সমস্ত রোগী বা হ্যান্ডেল করে, 99% কেস হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে ছোটোবেলায়। কোনো ছেলে যদি সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় 6, 7, 10 বছরের মধ্যে, সে ট্রান্সজেন্ডার হয়ে যাওয়ার চান্স বেশি, সে হয়ে যায়। এবং এটা কনসিস্টেন্ট। তার মানে এই যে যারা প্যারেন্টস আছেন, বাচ্চা কার সাথে মিশছে, আত্মীয় স্বজন আসে বিভিন্ন, যে একসাথে যে ঘুমাইতে দেন, এটা করতে দেওয়া যাবে না। এবং সত্যি কথা বলতে কি, মাদ্রাসায় এই জিনিসগুলো আছে প্রবলেম। সেই জন্য যারা মাদ্রাসা রান করেন তাদেরকে খুব সতর্ক থাকতে হবে এই জিনিসটা নিয়ে। প্রচুর মাদ্রাসার মধ্যে সে মেয়ে আরেক মেয়েকে বিয়ে করতে চায়, মানে এরকম কেস আমি জানি ক্লোজের মধ্যে, যারা মাদ্রাসা রান করে হয়ে যাবেন। কারণ এই যে টেকনোলজিক্যাল যে সহজলভ্যতা প্লাস বিভিন্ন ধরনের যে চেঞ্জের কারণে তার মাথায় চেঞ্জ হয়ে যায়, তখন সে নর্মাল চিন্তা করতে পারে না। তো সেই জন্য আমাদের যে এই টাইম, যাদের প্যারেন্টস আছেন, এই সময়ে যদি ফোকাস না করে একটা মা, যে এই জন্য আমি বলি, মানে ফেসবুকে বললে রিয়াকশন হয়, বা একজন মা বাবা দুইজনই যদি চাকরি করে, এই জামানায় বাচ্চা মানুষ হবে না। আমরা স্ট্যাটিস্টিক্যালি বলতে হবে, হয়তো 20% হলো, কিন্তু চান্স খুব লো। আগের দিনে টেকনোলজি ছিল না, আত্মীয় স্বজনরা দেখাশোনা করতো, পরবর্তী এই বইয়ে ছবি টবি দেওয়া আছে যে সমাজই পেলে দিত। এখন তো আপনার মা নাই, বাবা নাই, বাসায় ম্যাক্সিমাম কাহিনী এই জিনিসগুলো হচ্ছে। আমি যেহেতু ইউনিভার্সিটিতে অনেক কথা টথা শুনি, স্টুডেন্টরা বলে এরকম কালচার শুরু হয়েছে, এক্সপ্রেশন কালচার। কি, একটা মেয়ে মানে সে কাপড় ছাড়া ছেলেদের সামনে বসে থাকবো, সবাই দেখবো, টাচ করবো না। এটা ছেলেদের ধৈর্য টেস্ট, আর এটা একটা এক্সপ্রেশন, এটা চলতেছে। তার মানে এরা তো ছোটোবেলা থেকে তো ওইরকম হয় নাই, তার মানে তাদের যে পরিবেশ চেঞ্জের কারণে এই জিনিসগুলো হয়ে গেছে। আল্লাহ, সময় তো বেশি নাই। আচ্ছা, শরীফার গল্পর ওই যে জেন্ডার নিউট্রাল, দেখেন এই যে ছেলেদের খেলনা, মেয়েদের খেলনার যে ব্যাপারগুলো দেখেন, সব খেলনাগুলো সব
এই যে মাথার মধ্যেই রাখছে, তার মানে ছেলে মেয়ের খেলনা টালনা পোশাক আশাক কোনো ফ্যাক্টর না, সব সেম, জেন্ডার নিউট্রাল কনসেপ্ট। আচ্ছা 5 মিনিট দেখছি ঘড়ি। আচ্ছা এই যে দেখেন ব্র্যাকের কিন্তু এই যে মিথিলা নামে একজন আছে, ব্র্যাকের সব উনিও কিন্তু এই শিশুদেরই নিয়ে কাজ করেন, এবং ব্র্যাকের মেইন প্রজেক্ট হচ্ছে 3 থেকে 5 বছর বয়সের বাচ্চার গ্রুপদের এখন টার্গেট করছে এলজিবিটি বানানো, মানে জেন্ডার নিউট্রাল। এবং এই আর্টিকেলে সব আছে আমি যাগুলো বললাম। এবং প্লে ল্যাবস কনসেপ্টের এক্সপেরিমেন্ট হয়েছে, সামনে দেখবেন যে ব্র্যাকের অনেক ডে কেয়ার সেন্টার হবে, যে বাচ্চা ডে কেয়ার সেন্টার মা চাকরি করে বাচ্চা রেখে যাবে, ওই বাচ্চাগুলোর টার্গেট। ফজলে আবেদ মরার আগের যে লাস্ট সাক্ষাৎকার এগুলো বলছে, এটা অনেকে শুনে নাই, তারা বলছে যে মানে গ্লোবাল সিটিজেন বানাইতে হলে 3 থেকে 5 বছর বয়সে টার্গেট করতে হবে, সেইটার দায়িত্ব হচ্ছে এই মেয়ে। এবং তারা ছেলেমেয়ের পোশাক খেলনা টালনা কোনো পার্থক্য নেই ইত্যাদি। এই যে দেখেন উদাহরণ, বাড়িতে থাকা এই সমস্ত জিনিসগুলো সব, এটা হচ্ছে শব্দের প্যাচ। তো এই জিনিসগুলো হচ্ছে। তারপরে ধরেন অনেক কিছু হয়, আমি এখন তাড়াতাড়ি চলে যাই। এখন অনেকে বলে যে কেন এত ইসের, যে সমকামিতা হলো খারাপের এক্সট্রিম লেভেল, এইটা যদি জায়েজ হয়ে যায় তাহলে পৃথিবীর যে কোনো খারাপ কাজ জায়েজ। আর এটা তো আমাদের ইমানের সাথে লিঙ্ক। কেউ যদি যে তাদের অধিকার আছে, তারাও তো মানুষ, এরকম যদি চিন্তা করে সাপোর্ট দেয়, তাহলে তার ইমান থাকবে না, সরাসরি সে ইমান ছাড়া হয়ে যাবে। বড় বড় আলেম টালেম সবাই বলে, আমি আব্দুল মালিক থেকে শুরু করে সব আলেমের সাথে সবাই এইটাই হলে এই জন্য রিস্ক বেশি। এই যে যারা অনেক ফান টান করে না, বা ভাবতেছি কি ইনক্লুসিভ হইলে সমস্যা কি, সবাই মিলে থাকবো, ও তো মানুষ, কিন্তু ইমানিক সেন্স ইজ এ ভেরি ডেঞ্জারাস। তো এখন এই যে এত কিছু হচ্ছে পৃথিবীতে, যে জোর করে চাপাই দেওয়া আছে, কোনো কোনো দেশ বলছে আমরা করব না এই সমস্ত, আমাদের যে কালচার, তাদের ঋণ স্থগিত করে দিয়েছে, IMF বলেন বিভিন্ন জায়গায় ঋণ টিন স্থগিত করে দিয়েছে। তারপরে ইরাক টিরাক ঘানা সব দেশে বাণিজ্য নিষেধাজ্ঞা, ভিসা নিষেধাজ্ঞা, এবং মানে বিলিয়নস অফ ডলার সরকারই খরচ করছে। আর যারা মানে ফিলান্থ্রপিস্ট, জর্জ সরোজ, গিল ফাউন্ডেশন, যাতে মানে প্রচুর বিলিয়নস অফ ডলার খরচ করতেছে। আমি আমার বই লিখতেছি, তো বইটা আশা করি এই ইসের মধ্যে আনার, মানে এগুলো সব লেখা হয়েছে অলরেডি। মানে এত বেশি তথ্য, আপনি ওভার হেল্প হয়ে যাবেন যে আসলে আমরা ভয়ঙ্কর পৃথিবীতে বাস করতেছি, আমরা জানি না। আমেরিকা আর রাশিয়ার মেজর ফাইট হচ্ছে এটা নিয়ে এখন, ট্রেডিশনাল লড়াই, মূল্যবোধ বরং মানবাধিকার। মানবাধিকার মানে এলজিবিটি, মনে রাখতে হবে, শব্দের খেলা। মানবাধিকার শব্দটা বলতে আসলে বলতে হবে এটা কি পশ্চিমা মানবাধিকার না বাংলাদেশি মানবাধিকার। যদি বলে যে ওয়েস্টার্ন মানবাধিকার, তাহলে এটা এলজিবিটি। সো অনেক কিছু হয়েছে, আমি আগায় যাচ্ছি। সব কিছু মিলে যত বিলিয়নের যত নাম শুনেন, অ্যাপল থেকে শুরু করে সবাই এটার ফান্ডার। তার মানে দে আর দ্য পিপল হু আর ড্রাইভিং দিস। তার মানে এটা ছেলে খেলা না। এবং অনেকভাবে হয়, এটার মেজরই হচ্ছে ইউনিভার্সিটির থ্রুতে আসে, তারপর কর্পোরেট, আন্তর্জাতিক সংস্থা, আর একটা বড় হলো WHO মানে UN, জাতিসংঘ। জাতিসংঘ একটা ওরা এরকমভাবে করে যে জাতিসংঘ দখল করতে পারলে পুরো ওয়ার্ল্ড দখল করতে পারবে, এবং দে ডিড অলরেডি। এবং শব্দ প্যাচ কেন, শব্দ কেন, আইন থেকে বাঁচার জন্য, মানে আইনকে ইভেড করার জন্য শব্দ চেঞ্জ করে, তাহলে তো আপনি আইনে আটকাতে পারবেন না। এইটাই হচ্ছে তাদের স্ট্র্যাটেজি, কারণ তারা কখনোই জনসমর্থন পাবে না ওয়ার্ল্ডে, কখনোই 1%ও না পৃথিবীতে, কিন্তু তারা 99% শাসন করে শব্দের মাধ্যমে আর আইনের মাধ্যমে। সো এই যে দেখেন হঠাৎ করে বাড়া শুরু হয়েছে, যে ইয়াং, যেহেতু অনেক মা আছেন, মেয়েদের মধ্যে অনেক বেশি 7 গুণ, এটা কিন্তু বলে না। আমরা এখন খালি ছেলে থেকে মেয়ে হচ্ছে না, মেয়ের থেকে মেয়ে বেশি, এবং লেসবিয়ানের সংখ্যা বেশি, কিন্তু বোঝা যায় না। এই জন্য বি কেয়ারফুল, মেয়েদের মধ্যে এটা অনেক বেশি। আপনি রিসেন্ট যদি অনেক ঘটনা দেখেন, বাংলাদেশে মেয়েরাই। সো ইসলামের যে পর্দার যে ব্যাপার স্যাপার আছে, ওগুলো মানতে হবে। এবং দলে দলে 5,000, 10,000, 87,000% বাড়ছে।
কেন বাড়ছে? এই যে স্কুল কলেজে কার্টুন, বই পুস্তক দখল করছে, সোশ্যাল মিডিয়া, টিকটক, কার্টুন, মুভি, নেটফ্লিক্স, এইগুলো মানে এত বেশি এলজিবিটি যেটা কল্পনার বাইরে। আমার কাছে শোনার পর অনেক বড় বড় সিনিয়র মানুষ ফোন করে, ভাই সরার ভাই আমরা তো কিছুই দেখতে পারতেছি না, ঘুরে ফিরে তো এগুলোই তো দেখতেছি, ইন্ডিয়ান বলিউড ছাড়াই গেছে সব। এখন এইগুলো আমাদের দেশে আসতেছে এবং সবচেয়ে দুঃখ লাগে এত কিছু আমরা ফাইট করলাম ট্রান্সজেন্ডার ইস্যুতে। আজকে আমি বক্তব্য দিতে আমার মন খুব খারাপ ছিল যে আমি আসতেই চাইছিলাম না, পরে ভাবলাম যে এতগুলো মানুষ আসছে, তাদের যদি মেসেজ পৌঁছাইতে পারি, আল্লাহ কার দ্বারা কী করবে ওটা তো আমরা জানি না। যে এই যে পাঠ্যপুস্তকে যে উপদেষ্টা সংস্করণ কমিটি, ওখানে 2 জন সমকামী অ্যাক্টিভিস্ট, ঢাকা ভার্সিটির প্রফেসর। দেখেন সরোয়ার হোসেন সমকামিতে নিয়ে কথা বলল প্রফেসর হিসেবে, আর কোনো প্রফেসর কিন্তু আমার সাথে নাই। এর চেয়ে দুঃখ লাগে, মুসলিম প্রফেসর আছে না, কেউ তো বললো না উই ডোন্ট ওয়ান্ট দিস, বলে না তো। কিন্তু তাদের গ্রুপের প্রফেসররা কিন্তু অ্যাক্টিভ এবং তারা পাঠ্যপুস্তকে আবার আসতেছে। এই জন্য আমাদের চিন্তা করা উচিত, যেহেতু আপনারা অনেকে আছেন, হয়তো অনেক লিঙ্ক আছে, আমরা আসলে ইউনিভার্সিটি টিচার, শিক্ষকদের বড় নেটওয়ার্ক তৈরি করতে হবে। শুধু মাদ্রাসা না, মাদ্রাসা তো আছেই, তা নাহলে আমরা উইন করতে পারবো না। আমাদেরকে সাহস করে সামনে আসতে হবে যে এই জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করব না, বলতে হবে আই এম এ মুসলিম। এই কথা মানে স্যাটিসফ্যাকশনের সাথে বলতে হবে যে আমি মুসলিম, ইউ ক্যান নট প্লে উইথ মাই আইডেন্টিটি। এই জন্য দেখবেন ফেসবুকে আমি খালি আইডেন্টিটি নিয়ে লিখি। আইডেন্টিটি হচ্ছে এলজিবিটির সাথে লিঙ্ক। মানে আইডেন্টিটি যদি লস হয়ে যায় তাহলে বাংলাদেশ আর মুসলিম কান্ট্রি থাকবে না। এবং বাংলাদেশের জন্ম হয়েছে ইসলামের জন্য। সো সরকার আইন করলেই হবে? আমরা মরে যাব দরকার পড়লে প্রতিবাদ করার জন্য। সেই জন্য কোনো ভয় পাবেন না আপনারা। আমরা কি খারাপ কাজ করছি? আমরা আমাদের উম্মা, আমাদের সন্তানের জন্য কাজ করছি। সেজন্য নেভার গেট অ্যাফ্রেড। আমাদেরকে সংযত হয়ে কথা বলতে হবে, যেন স্ট্র্যাটেজিক্যালি। কিন্তু আমরা যদি পুতু করি, উই ক্যান নট ডু এনিথিং। সেজন্য আমাদেরকে সাহস করতে হবে এবং উই ডোন্ট, ওরা যদি বলে জাতিসংঘ বলছে, আমেরিকা বলছে উই ডোন্ট কেয়ার ইউ, আমরা আমেরিকা বললে কি আমাদের ইমান বিকাই দিব? আচ্ছা তোমাদের সাহায্য নিব না আমরা, আমাদের ছাড়া তোমরা টিকতে পারবে না। কারণ বাংলাদেশি যিনি জিওগ্রাফিক্যালি ক্রিটিক্যাল পজিশনে আছে, সবারই লাগবে। এবং বাংলাদেশ যদি সুন্দর ভিশন নিয়ে কাজ করে, আগামী 25 বছরের মধ্যে মালয়েশিয়ার মতো হইতে পারে। কিন্তু এটার শর্ত ইসলামিক আইডেন্টিটি থাকতে হবে। আর ইসলামিক আইডেন্টিটি নিয়ে কোশ্চেন করলে বাংলাদেশ খালি ডাউন হয়ে যাবে, সিভিল ওয়ার হয়ে যেতে পারে। সেই জন্য অনেকেই বুঝে না, এই জন্য শিক্ষা ব্যবস্থা চেঞ্জ, এই জিনিসগুলো কত মারাত্মক, কিন্তু বুঝতেছে না। তো যাই হোক, বললে তো অনেক সময় দিবে না, আমাকে বলছে। যাই হোক 2 মিনিট। এই যে দেখেন দিন দিন বাড়তেছে। এখন আমেরিকা, ইউরোপের মানে জেনজি জেনারেশন 30% এলজিবিটি দাবি করে। ইউনিভার্সিটি 40% এলজিবিটি, ব্রাউন ইউনিভার্সিটি, এটা বাড়ছেই। এবং লাস্ট স্ট্রং হচ্ছে মুসলিম কান্ট্রি। আর মুসলিম কান্ট্রিতে কীভাবে করা যায়? ব্র্যাক মডেল। এটা আমার বইতে আমি নিয়ে আসছি। কারণ ব্র্যাকে যদি এটা করতে পারে, এত কঠিন জায়গা, সবাই এত কনজারভেটিভ, যত আমল না করুক, মুসলিম আইডেন্টিটির দেশ, এরা যদি পারে তাহলে যে কোনো মুসলিম দেশে পারবে। তাদের এই মডেল তৈরি করতেছে 20 বছর ধরে, এবং ওরা অনেক ভালো কাজ করতে। দেখেন 1994 সালে জাতিসংঘের প্রথম মিটিং হলো, তারা এলজিবিটি প্রমোট করবে, কেউ বুঝতে পারে নাই তখন। ব্র্যাক 95 সালে শুরু করে দিছে। এবং পৃথিবীর যত বড় বড় সংস্থা আছে, ব্র্যাকের একটা ডিপার্টমেন্ট পাবলিক হেলথ, সারা বাংলাদেশে সব ইউনিভার্সিটি মিলে যে রিসোর্স স্ট্রেংথ, তার একটা ডিপার্টমেন্টের সমান হবে না। সেটা হচ্ছে জেমস গ্র্যান্ড পাবলিক হেলথ স্কুল। হোচিমিন থেকে শুরু করে যত অ্যাক্টিভিস্ট তারা তৈরি করছে। তো যাই হোক, জর্জ সরোস আসছে, দেখেন কত অনেক মিটিং হয়েছে 2005 সাল থেকেই, এবং সরোসের ফাউন্ডেশন আছে ব্র্যাকে। সেজন্য আমি বলবো আপনারা আপনাদের সন্তান এবং আত্মীয় স্বজনের বলবেন ব্র্যাকে যেন ভর্তি না করার জন্য। কারণ ব্র্যাকের পলিসি হচ্ছে এলজিবিটি বানানো। এটা আমি প্রমাণ করে দিব, বইয়ে আসলে আপনারা বই পড়ে দেখেন। এবং তাদের এই যে জর্জ সরোজের প্রতিষ্ঠানই আছে, জর্জ সরোজের প্রতিষ্ঠানের বা এই সমস্ত ফান্ডিং যারা করে, তাদের মূলনীতি নিয়ে
ভ্যালু যদি প্রমোট না করে তাহলে ফান্ড দেয় না। সো সেই হিসাবে ব্র্যাক ইজ অলওয়েজ, এবং তারা ওই টার্কে যায় চেঞ্জ করে দেয়, ওইটা হলো ব্রেন ওয়াশ সেন্টার। আচ্ছা, এই যে এই শব্দগুলো এই স্লাইড দিয়ে দিবে, এই শব্দগুলো আসলেই প্রশ্ন করবেন যে এটা কি, সমকামিতা কিনা। এই বললে দেখো ওরা ভয়ে অস্থির, এত কিছু হচ্ছে দেখেন, আমার কিন্তু আটকাইতে পারে না কিন্তু। এবং আমার ফেসবুক স্ট্যাটাস সেদিন শুনলাম আইনজীবীরা অ্যানালাইসিস করছে যে এরা আটকানো যায় কিনা, বিপদে ফেলানো যায় কিনা, এবং পারে নাই, বলছে যে এরা তো আটকানো মুশকিল, কারণ ও তো মিথ্যা কথা, মানে ও তো রেফারেন্সে বলছে। সো তার মানে আমাদেরকে নলেজ লেভেল বাড়াইতে হবে। আর যাই হোক, অনেক কিছু হলো। এই যে দেখেন, এই যে এরা কিন্তু ব্র্যাকের কর্মী। এই যে কামাল হোসেন, সে হয়ে গেছে 3 মিনিট খবর পড়ছে মাত্র, সারা ওয়ার্ল্ড তাকে চিনে 3 মিনিট, তারপর কোনো আর খবর পড়ে নাই। এটা প্ল্যান করা। এবং সে ইলগা মানে 2000 এনজিওর প্রতিষ্ঠান, যে LGBT সারা ওয়ার্ল্ডে জাতিসংঘ দখল করছে, ওইটার এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মানেছে এই ছেলে কামাল হোসেনকে। গ্রামের সে পড়াশোনায় তো CGPA 3.28 পাওয়া, ব্র্যাকে তাকে পাবলিক হেলথ ডিগ্রি দিয়ে এই লেভেলে নিয়ে আসছে। এই যে যাই হোক, এগুলো অনেক তথ্য প্রমাণ। আরেকটা যেটা মাসিক, ছেলেদের লজ্জা ভাঙানোর জন্য ছেলেদেরকে দিয়ে মাসিক করে, তা নাহলে যে ছেলেদেরকে মাসিকের প্যাড নিয়ে যে কত কী করছে, নিকাবধারীরাও এই মাসিকের ক্যাম্পেইন করছে, আমি দেখছি তো ইউনিভার্সিটিতে। যাই হোক, দেখেন, আসুন চল মাসিক নিয়ে আমরা আলোচনা করি। এটা কি খেলাধুলার আলাপ নাকি? পত্রিকা দেখেন, প্রথম আলো, আসুন মাসিক নিয়ে কথা বলি। আরে মানে কত একটা, আমেরিকার মেয়েরাও যেগুলো আলোচনা করতেছে না, এটা জোর করে আমাদের দেশে আলাপ করাইতেছে। এই যে দেখেন, ব্র্যাকের টিচারদেরকে মাসিক সপ্তাহ, এই যে দেখেন, এই টিচারগুলো প্রতিবাদ করতে পারে নাই। এই স্কুলের মধ্যে টয়লেট বানাই দিছে, ওয়াশ প্রজেক্ট বলে, ওর মধ্যে $100 মিলিয়ন প্রজেক্ট ছিল, ওর মধ্যে মাসিক ঢুকাই দিছে। ওর মধ্যে মাসিক হলে এলজিবিটির আগের স্টেপ। তো মাসিক শুধু ছেলেদেরও হয় না, মেয়েদেরও হয় না, ছেলেদেরও হইতে পারে। সেইটাই হচ্ছে এলজিবিটি। মানে এই যে একটা মেয়ে বললো যে আমি ছেলে, তাহলে তো তারও তো মাসিক হইতে পারে, ও তো ছেলে। সো এই যে তাদের হিস্ট্রিক্যাল অনেক কিছু আছে। এত কিছু চেঞ্জ হয়েছে বাংলাদেশে, আপনারা বিশ্বাসই করতে পারবেন না। বাংলাদেশের পলিসি, পাসপোর্টের মধ্যে জেন্ডার আসছে, হেলথ ডকুমেন্টের সব জায়গায় এগুলো অলরেডি চেঞ্জ। আমরা অনেক পরে শুনছি। তো এ নিয়ে শেষ, এখন যেই জিনিসটা আমি দেখাতে যাচ্ছিলাম, এই যে আমাদের যে গোল জার্নি, আসলে কবর পর্যন্ত থাকতে হবে। এই যে যারা বাচ্চা কাচ্চা করতে চান, আর এই বইটা পড়লে আশা করি অনেক উপকার হবে। আচ্ছা, শেষ তাহলে, সালামু আলাইকুম।